আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আমাদের আজকের ক্লাসে আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা। শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আমাদের আজকের ক্লাসে যে সাউন্ডটা ঠিক আছে এন্ড আমি দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। হোপফুলি সব সাউন্ড ওকে আছে এবং সবকিছু ওকে আছে, ঠিক আছে? আচ্ছা, ফাইন, সবাই একটু জয়েন করে ফেলেন, দেন আমরা শুরু করি। ওকে, আবু সাইদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই একটু মেনশন দিয়ে দেন। আজকে আমরা আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা চেষ্টা করব আমাদের আজকের আলোচনা কন্টিনিউ করার। আশা করি আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা তাহলে শুরু করে দিতে পারি আমাদের আজকের ক্লাস। এবং আজকের আলোচনাটা খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। নজরুল থেকে আমাদের বিগত সালে অনেক প্রশ্ন পরীক্ষাতে এসেছে। আমরা চেষ্টা করব আমাদের কাজী নজরুল ইসলামকে যত সহজে পড়ার জন্য আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেই চেষ্টাটা করব। ওকে, ঠিক আছে, সাউন্ড ওকে আছে? ওকে, ফাইন। আসসালামু আলাইকুম। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক। আপনাদের ডিসকাশন গ্রুপে অনেকগুলো পোস্ট জমা হয়েছে। আমি আসলে একটু শরীর খারাপ থাকার কারণে আপনাদের ডিসকাশন গ্রুপে পোস্টগুলো করা হয় না। আজকে ক্লাসের পরপরই আপনাদের ডিসকাশন গ্রুপে সবগুলো পোস্ট অ্যাপ্রুভ করে আনসার দিয়ে দেওয়া হবে। ওকে ওকে, তাহলে আমাকে একটু বলেন, আমরা কি ক্লাসটা কি আরম্ভ করব? আমরা কি ক্লাস আরম্ভ করতে পারি? ক্লাস আরম্ভ করা যায় কিনা আমাকে একটু জানাবেন, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। তো প্রথমত আমরা যেখানে আজকে একেবারে প্রথম থেকে যেখানে হচ্ছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নজরুলের একেবারে জন্মসাল থেকে আমরা বিস্তারিত আমরা চেষ্টা করব আজকের ক্লাসে একদম ভেঙে 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 পড়ার জন্য, ঠিক আছে? ওকে, পাঠক কেন সংস্কৃত হলো? পাঠক এখানে সংস্কৃত কেন হলো? পাঠক তো সংস্কৃত, কারণ পট ধাতু থেকে আসছে। পট ধাতু তো সংস্কৃত ধাতু, এই জন্য পাঠক সংস্কৃত, ঠিক আছে? ওকে স্যার, কি হয়েছিল আপনার? কিছুই না, একটু অসুস্থ ছিলাম, এই আর কিছু না, দ্যাটস ইট, এটাই, তেমন বড় কিছু না। ওকে, তো তাহলে চলেন আমরা শুরু করে দিই। প্রথমত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি 1899 খ্রিস্টাব্দে 24 মে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন। ওকে, এবং বাংলায় 1306 সালের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে জন্ম তারিখটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1899 খ্রিস্টাব্দে 24 মে, এবং বাংলা হচ্ছে 1306। ওকে, এবং কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? কাজী ফকির আহমেদ, এবং তার মায়ের নাম কি? জায়দা খাতুন, ঠিক আছে? এবং নজরুলের বড় আরো তার 3 ভাই ছিল, কিন্তু জন্মের কিছুদিন পরেই হচ্ছে নজরুলের যে ভাইরা ছিল সেটা তারা মারা যায়। তো এই জন্য নজরুলের যে তার আগে তার বড় 3 ভাই ছিল, তার 3 ভাই মারা যাওয়ার কারণে নজরুল ছোটবেলা থেকে তার পরিবারের যে দায়িত্ব, সকল দায়িত্ব নজরুল নিজে মাথায় কাঁধে তুলে নেন। নজরুল কি করেন? সব দায়িত্ব নিজে কাঁধে তুলে নেন। সেই থেকে মূলত নজরুল আসলে সংগ্রামী জীবন। আমরা দেখি নজরুল এক সময় মসজিদে খাদেম ছিলেন। নজরুল যাত্রা দলে যাত্রাপালাতে তিনি গান করতেন। বিভিন্ন সময় বিভিন্ন পেশায় নজরুল নিয়োজিত ছিলেন। সৈনিক হয়েছেন নজরুল সাংবাদিক হয়েছেন। তো নজরুল আসলে একটা বিচিত্র একটা ডাইমেনশন, তার অনেকগুলো ডাইমেনশন রয়েছে। তো সেই নজরুলকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তার 3 ভাই যখন মারা যায় এর আগে, তো গ্রামে দেখবেন যে অনেকের আছে যে বাচ্চা কাচ্চা যখন বাঁচে না, অনেক দুঃখের পর যখন হয়, তখন ওর নাম একটা নাম রেখে দেয় যাতে মানুষজন যাতে নজর না দেয়। তো এই জন্য নজরুলের তখন তাকে ডাকা হতো দুখু মিয়া নামে। কি নামে? দুখু মিয়া নামে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি নজরুলের ছদ্মনামের ভিতর রয়েছে ধূমকেতু, রয়েছে কহলন মিশ্র, রূপকার, বনভুলবুলা, এরপর রয়েছে সারথী। এগুলো হচ্ছে নজরুলের ছদ্মনাম। ছদ্মনামটা কি? অর্থাৎ লেখক যখন তার নিজের নাম হাইড করে অন্য কোনো নামে যখন সাহিত্য লিখেন সেটা হচ্ছে ছদ্মনাম। আর উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। কি উপাধি? কি উপাধি? হচ্ছে বিদ্রোহী কবি। ওকে, বিদ্রোহী কবি হচ্ছে নজরুলের উপাধি। ওকে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? প্রাথমিক যে কথাবার্তা এটা কি বুঝতে পারছেন? বুঝা গেছে না বুঝেন নাই? প্রাথমিক কথাবার্তাটা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? সামনের দিকে আগাবো? ওকে,
তাহলে আমরা মোটামুটি কি সামনের দিকে আগাইতে পারি। ওকে, ডান। তো এখন আসেন ভাইয়েরা, আমরা যেখানে ছিলাম। জি স্যার, ওকে স্যার, আগে দুইটা এক্সামের পিডিএফ সলভ, আগে এক্সামগুলো তো সলভ শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কি বলেন দেওয়া হয় নাই? সলভ শিট দিয়ে দেওয়া হয়েছে, তবুও আমি দেখি আজকে তন্ময় আসুক, ওকে আমি জিজ্ঞেস করি। ওকে, তাহলে একটু জানান যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে সামনে আগানো যাবে। সবাই রেসপন্স করতে হবে। জি স্যার, ওকে গুড। তো এরপর আসলে আমরা পরে যাই। এরপর হচ্ছে নজরুলের শৈশবকাল। নানা দুঃখ কষ্টের মধ্য দিয়ে তার শৈশব গিয়েছে। কেন গিয়েছে আমরা বুঝতে পেরেছি। বাবা নেই, কোনো বড় ভাই নেই, সংসারের সকল দায়িত্ব তার উপর দিয়ে গেছে। এই জন্য তিনি একটা মাজারের খাদেম ছিলেন। কি ছিলেন? তিনি খাদেম ছিলেন এবং তিনি একটা মসজিদের ইমাম ছিলেন। নজরুলের বয়স যখন 10 বছর, তখন তার বাবা মারা যায়। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে কত বছর বয়সে তার বাবা মারা যায়? উত্তর হচ্ছে 10 বছর বয়সে। এবং তার ছোট ছিল, ছোট 3 ভাই ও 2 বোন। বিধবা মায়ের সংসারের সকল বোঝা তার কাঁধের উপর পড়ে। তো এই দায়িত্ব মূলত তার ইয়েতে ছিল। এবং আমরা জানি যে নজরুলের কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিলেন। ঠিক আছে স্যার, এইভাবে কি বাংলাবাজ বই আছে? জি আছে, এইভাবেই বাংলাবাজ বই আছে। তো যাই হোক, আমরা এরপর দেখি যে নজরুলের শৈশবকাল এভাবে আসলে অনেক কষ্টে কেটেছে। শিক্ষা জীবন আমরা যদি দেখি, এখানে অনেক কথাবার্তা লেখা আছে, সবগুলো আমি আপনাদেরকে বলবো না। তো নজরুলের আমরা যখন দেখি যে নজরুল আসলে বাধা ধরা যে শিক্ষা ব্যবস্থা, এরকম আমরা যেমন পড়াশোনা করি এরকম। আচ্ছা, লাস্টে 2টা সলভ শিট দেওয়া হয় না, ঠিক আছে, আমি আজকে ওটা দিয়ে দিব। নজরুলের যে জীবন, সেই জীবন আমরা দেখি যে তিনি আসলে বাধা ধরা জীবন, তিনি আসলে ওভাবে পড়াশোনা করেন নাই। তো তিনি কখনো কখনো শৈশব থেকে, ছোটবেলা থেকে তিনি কখনো কখনো পড়েছেন, আবার কখনো কখনো যখন তার মন চায় নাই তখন সে পড়াশোনা করেন নাই, আবার যখন মন চাইছে তখন পড়ছেন, এরকম। তো আমরা একটু দেখি যে তিনি মূলত 7ম শ্রেণীতে যখন ছিলেন, বর্ধমানে মহকুমা শহরে আসানসোলে, তখন তিনি পালিয়ে চলে আসেন। এবং নজরুল এসে সেখান থেকে একটা, যখন তিনি 7ম শ্রেণীতে পড়েন, যখন ক্লাস 7-এ যখন পড়েন, তখন সেইখানে একটা রুটির দোকানে এসে সে পালিয়ে, স্কুল থেকে পালিয়ে চলে এসে একটা রুটির দোকানে আশ্রয় নেয়। এবং রুটির দোকানদার তাকে বলে যে ঠিক আছে, তুমি আমার এখানে খাবা, আমার এখানে ঘুমাবা, আমি তোমাকে ঘুমের জন্য জায়গা দিছি, সেইখানে তুমি থাকবা, তোমাকে বিনিময় খাওয়ানো হবে। তো নজরুল সেইভাবে রুটির দোকানে, এই যে মেসিয়ার বলে যেটাকে আর কি, আমরা যেটাকে ওয়েটার বলি, এইভাবে যখন মানুষজনকে রুটি দিত, এইভাবে যখন চলতেছে, তো সেখানে নজরুল বিভিন্ন সময় আমরা দেখতাম যে ওই দোকানের সামনে দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যেত, এভাবে বুকে কাঁধে এভাবে বই নিয়ে এভাবে হেঁটে হেঁটে স্কুলে যেত। তো স্কুলে যাওয়ার সময় এই যে ছেঁড়া কাগজের টুকরা, বইয়ের টুকরা, এগুলো ফেলে দিত। তো নজরুল সেগুলো কি করতো? এভাবে কুড়িয়ে পড়তো। তো সেই দোকানে একবার আমাদের বাংলাদেশের ময়মনসিংহের কাজী রফিক উদ্দিন দারোগা, তিনি ছিলেন দারোগা, এই দারোগা কাজী রফিক উদ্দিন একবার তিনি সেই দোকানে গেলেন রুটি খাওয়ার জন্য। যাওয়ার পর তিনি এই ছেলেকে দেখলেন যে এই ছোট ছেলে, এ তো দেখি পড়াশোনার প্রতি তার আগ্রহ। তো এই ছেলে খাতা কলমের পৃষ্ঠাগুলো কুড়িয়ে থেকে পড়ে, কাগজ। তো তখন ওই দোকানদারকে বললো যে ঠিক আছে, এই ছেলেকে আমি নিয়ে যেতে চাই, একে আমি পড়াশোনা করাবো। তো দোকানদার বললো গুড, ভালো কথা, ঠিক আছে। তো এখন তখন নজরুল সেখানে এনে তাকে ভর্তি করাই দেয়। তো তাকে আনেন এবং তাকে স্কুলে ভর্তি করাই দেয়। কিন্তু নজরুল আসলে সেখানে পড়াশোনা করেন নাই, সেখানে ফেল করছেন। ফেল করে সে সেখান থেকে চলে আসছেন। তাহলে বুঝছেন ফেল মানে কি? ফেল মানে ব্যর্থতা না, নজরুল কিন্তু ফেল করেছেন। এবং ফেল করেছেন কি, এই যে সেখানে তিনি তাকে যখন কাজী রফিক উদ্দিন ভর্তি করাই দিয়েছে স্কুলে, পড়াশোনা করে নাই, ফেল মারছে, ডাব্বা মারার পর তারপর আবার পালাই গেছে সেখান থেকে। তো ফেল মানেই কি বলেন? ফেল মানেই ব্যর্থতা নয়, ব্যর্থতার পরেই আছে কি সফলতা। এরপর আসেন নজরুল সৈনিক জীবন গ্রহণ করছে, আমরা জানি। তো মূলত নজরুল হয়ে ওঠে যখন তার সৈনিক জীবন যখন আরম্ভ হয়। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন সৈন্য নিয়েছিল, তখন ভারতবর্ষ থেকে সৈন্য নিয়েছিল, এবং সেইখানে নজরুল কি করেছেন, সেখানে এটা মনে রাখবে যে 1917 সালে এই 49 নং বাঙালি প্লাটুনে তিনি সৈনিক হিসাবে যোগ দিয়েছেন। 49 নং,
এবং সেইখানে নজরুল তার যে প্রথম লেখা, প্রথম যে কবিতা মুক্তি, তুর্ক মহিলার ঘুমটা খোলা, নজরুলের প্রথম সাহিত্যগুলো নজরুল তখন সেখানে সৈনিক জীবন অবস্থায় তিনি সেখানে সেই ক্যাম্পে বসে লিখেছেন। যেমন সেখানে তিনি লিখেছেন তার যে প্রথম গল্প বাউন্ডেলের আত্মকাহিনী, প্রথম কবিতা মুক্তি, তারপর হচ্ছে প্রথম প্রবন্ধ তুর্ক মহিলার ঘুমটা খোলা, এবং অন্যান্য অনেক গল্প লিখেছেন, স্বামীহারা, হেনা, ব্যথার দান, হ্যাঁ, মেহের নেগার, ঘুমের ঘরে, এই ইত্যাদি অনেকগুলো তিনি যখন সৈনিক ছিলেন সেখানে তিনি রাতে বসে 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 লিখতেন, রাতে বসে বসে লিখতেন, বুঝছেন? নজরুল দাঁড়িয়ে আর চুল বড় রেখেছে কেন? এটা নজরুল কেন রাখছে এটা তো জানি না, নজরুলের পার্সোনাল ব্যাপার, সে কেন রাখছে। নজরুল আসলে অনেক অনেক কেন আছে, নজরুলকে নিয়ে এরকম কেন একটা না, অনেক কেন আছে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নজরুল যখন কত সালে হচ্ছে তিনি ইয়ে করেছেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওকে, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপর আসলে আমরা এখানে একটু দেখি তার বিবাহ, তার বিবাহ নিয়ে অনেক কেন আছে, অনেক কথাবার্তা আছে। তো মূলত নজরুল প্রথমে বাংলাদেশে যে কান্দির পাড়, কুমিল্লা যে কান্দির পাড়, সেখানে একটা বিয়ে করেছেন। এখানে খুব সুন্দর করে লেখা আছে 1921 সালে তিনি কুমিল্লার দৌলতপুরে একজন প্রখ্যাত মুসলিম গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের ভাগ্নি নার্গিজের সাথে বিয়ে হন। বিয়ের দিন আলী আকবর খানের এক অযৌক্তিক অবস্থা শুনে তিনি অনুষ্ঠান থেকে চলে আসেন। 1912 সালে কুমিল্লা শহর সফরে তিনি এক তরুণীর হিন্দু মহিলা আশুলতা সেনগুপ্তার সঙ্গে দেখা হয়। তার মানে বুঝতে পারতেছেন, প্রথমে নার্গিস নামে এক মেয়ের সাথে তার সাথে বিয়ে হয়। এখানে ঘিরেও একটা কথা আছে যে কেউ কেউ বলেছেন যে বিয়ে হয়েছে কিন্তু বাসর করে নাই, মানে বাসর রাতের আগেই নজরুল সেখানে চলে আসে। আবার অনেকেই বলেন যে বাসর করছে নজরুল নার্গিসের সাথে পালায়। তো যাই হোক, এটা নজরুল পার্সোনাল ব্যাপার, সে বাসর করছে না করে নাই এটা তার ব্যক্তিগত ব্যাপার। বাসর করলো সে তার বউয়ের সাথে করছে, না করলো তার বউয়ের সাথে করছে, মানে করে নাই, এটা তার ব্যাপার। তো এইটা নিয়ে একটি কথা আছে। এরপর নজরুল আবার কুমিল্লা যায়, এবং কুমিল্লা যাওয়ার পর তারপর নজরুল হচ্ছে আরেকজন হিন্দু মেয়ের প্রেমে পড়েন, তার নাম ছিল আশুলতা সেনগুপ্তা, এবং পরবর্তীতে আশুলতা সেনগুপ্তাকে বিয়ে করেন। এবং আশুলতা সেনগুপ্তার নাম ডাকনাম দিয়েছেন তিনি কি দুলি দিয়েছেন, এবং নজরুল তার নাম রেখেছেন, বিয়ের পর নজরুল তার নাম ভালোবেসে তার নাম রেখেছেন প্রমীলা দেবী, যদি এই প্রমীলা দেবী নামটাই সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে। এবং এই নজরুল এই প্রমীলা দেবীকে বিয়ে করতে গিয়ে নানান ঝামেলাতে পড়ছে। প্রমীলা দেবীকে বিয়ে করবে, একজন পুরুষ হিন্দুকে, একজন মুসলিম হিন্দুকে বিয়ে করবে, হিন্দু নারীকে বিয়ে করবে, এটা তো আসলে তৎকালীন সমাজ ব্যবস্থা এটা ছিল না। তো তখন তো বিয়ে করতে পারবে না, তখন বিয়ে করার জন্য একটা সিস্টেম বের করলো, একটা কায়দা, যে যাদের কোনো ধর্ম নাই তারা চাইলে যে কেউ যে কাউকে বিয়ে করতে পারে। তখন এই মর্মে বিবাহ হয় যে তাদের কোনো ধর্ম নাই, যারা ধর্মে বিশ্বাস করে না, যাদের কোনো ধর্ম নাই, তারা চাইলে যে কাউকে বিয়ে করতে পারে। কিন্তু তখন দেখে প্রমীলা দেবীর বয়স তখনকার সময় যে 18, এখন আমরা যেমন 18 ধরি, এই 18 থেকে তখন কি ছিল, নাবালিকা ছিল। তখন কোন রকম ভাবে বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, এবং এই ঘরে নজরুলের সন্তানও হয়েছে। প্রথম সন্তান যে হয়েছে তার নাম রেখেছে কি জানেন? তার নাম রেখেছে কৃষ্ণ মোহাম্মদ। কৃষ্ণ মোহাম্মদ কেন রাখছে বলেন তো? তার নাম রেখেছে কি কৃষ্ণ মোহাম্মদ, কারণ মা হচ্ছে হিন্দু, এই জন্য ছেলের নাম রাখছে কৃষ্ণ, আর বাপ হচ্ছে মুসলমান, এই জন্য রাখছে মোহাম্মদ, মিলে ঝিলে নাম রেখে দিয়েছে কৃষ্ণ মোহাম্মদ। তো এই হচ্ছে আমাদের নজরুল। নজরুলকে নিয়ে কেন অভাব নাই বললাম না, বাসর করা না করাই কি যায় আসে, ঠিক আছে, এই যে বুঝতে পারছে, না দিয়ে তুল নদী, বিয়ে করছে এটাই তো অনেক, বাসর দিয়ে কি হবে। আচ্ছা, এইবার আসলে আমরা একটু নজরুলের প্রথম সাহিত্যকর্ম যেগুলো সেগুলো একটু পড়ি। যেমন প্রথম প্রকাশিত নাটক উত্তর হচ্ছে ঝিলিমিলি, প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, প্রথম প্রকাশিত উপন্যাস বাদনহারা, প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী, প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ব্যথার দান। তাহলে গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান, আর যদি বলো শুধু গল্প তাহলে উত্তর হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। আর প্রথম প্রকাশিত প্রবন্ধ কি? প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে তুর্ক মহিলার ঘোমটা খোলা। আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ মানে বুঝেন, উপন্যাস মানে তো একটা উপন্যাস, বাদনহারা জাস্ট একটা উপন্যাস, কিন্তু উপন্যাস গ্রন্থ মানে কি অনেকগুলো উপন্যাস থাকে, তাহলে প্রবন্ধ মানে একটা প্রবন্ধ। তাহলে প্রথম প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা, এটাকে অনেক বইতে তুর্কি মহিলা দেওয়া থাকে, এটা কিন্তু তুর্কি না, এটা হচ্ছে তুর্ক। আর প্রবন্ধ গ্রন্থ তো বুঝেন অনেকগুলো প্রবন্ধ থাকে, তাহলে প্রথম প্রবন্ধ গ্রন্থ কি? যুগবাণী। আর প্রথম কাব্য অনুবাদ কি? রুবাইতে হাফিজ। আর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম কাব্যগ্রন্থ কি? অগ্নিবীণা। আর প্রথম নিষিদ্ধ গ্রন্থ এটা হচ্ছে বিশের বাসী। বুঝতে পারছেন? যদি এটা এক একজন এক একটা বলে, বাট আপনারা বিশের বাসীটাই মনে রাখবেন। আচ্ছা, বলেন তো বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? স্যার 1912 নাকি 22 বুঝলাম না, কোনটার কথা বলছেন?
না না, প্রেমের গল্প। নজরুলের লেখা অধিকাংশ লেখাগুলো নিষিদ্ধ হয়েছে মূলত তিনি তখন ভারতবর্ষে অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে লিখেছেন, সেই প্রেক্ষাপটে গিয়ে এগুলো নিষিদ্ধ হয়েছে। ওকে, এবার চলেন আমরা প্রশ্ন সলভ করি। 20তম বিসিএস আসছে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? রাজবন্দী, জবানবন্দি, ব্যথার দান, অগ্নিবীণা, নবযুগ। বলেন কাজী নজরুল ইসলামের। চার্ট দেখে মাথা ঘুরার কিছু নাই, খালি পড়বেন, পড়লেই দেখবেন যে এমনিতেই পারবেন। ওকে, এটা বলেন কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? আচ্ছা, তাহলে দেখেন এটা তো বুঝতে পারতেছেন, এটার উত্তর কি হবে? ব্যথার দান। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা আপনাদেরকে একটু বলি। এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু অনেকে বলতে পারে যে ভাইয়া অগ্নিবীণে কেন হবে না? দেখেন ব্যথার দান আর অগ্নিবীণার ভিতরে মূলত প্রবন্ধ গ্রন্থ যেটা, মানে গল্প গ্রন্থ যেটা, এটা আগে প্রকাশিত হয়েছে। ওকে, আচ্ছা, এরপর দেখেন প্রথম প্রকাশিত পত্রিকা, সরি তার সম্পাদিত পত্রিকা দৈনিক নবযুগ, তারপর হচ্ছে ধূমকেতু, এরপর হচ্ছে লাঙ্গল। এই তিনটা, এটা আমরা অনেকেই জানি যে নবযুগ, এরপর হচ্ছে ধূমকেতু, তারপর হচ্ছে লাঙ্গল। ওকে, আচ্ছা এবার দেখেন সম্পাদিত সাহিত্যপত্র কোনটা বলেন তো? 28তম বিসিএস আসছে, এটা সলভ করেন। নিষিদ্ধ গ্রন্থ বইতে যোগবাণী লেখা, বললাম না যে অনেকে বলে বিশের ভাষা, অনেকে বলে যোগবাণী নিষিদ্ধ গ্রন্থ। বাট যোগবাণী যেটা, এটাই আমার কাছে মানে বেশি পারফেক্ট মনে হয় আর কি। ওকে, বুঝতে পারছেন? তাহলে এটার উত্তর কি? ধূমকেতু। ওকে, আচ্ছা এরপর আসেন আমরা এরপরে যাই। এরপর দেখেন তার সাহিত্যকর্ম, তার নাটকগুলো একটু দেখেন। ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, তারপর হচ্ছে মধুমালা, ঝড়, বিদ্যাপতি, সেতুবন্ধ। হ্যাঁ, বুঝছেন? তো এটাকে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। কিভাবে ছন্দটা? যে মধুমালা, হ্যাঁ মধুমালা, আলেয়া ও পুতুলের বিয়েতে গিয়ে আলোর ঝিলমিলি দেখলো। বুঝছেন? তো এটা পড়তে পারেন যে মধুমালা, এইভাবে পড়বেন আর কি। মধুমালা, মধুমালা, হ্যাঁ পুতুলের বিয়েতে, পুতুলের বিয়েতে, বিয়েতে আলোর ঝিলিমিলি দেখলো, আলোর ঝিলিমিলি দেখলো, ঝিলিমিলি দেখলো। তাহলে এখান থেকে কি মনে রাখবেন? মনে রাখবেন যে মধুমালা, তারপর হচ্ছে কি পুতুলের বিয়ে, তারপর হচ্ছে কি এই আলোর বলতে মনে রাখবেন আলেয়া আর ঝিলিমিলি। বাকি আরো তিনটা আছে, এই তিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। ঝড়, বিদ্যাপতি, এরপর হচ্ছে সেতুবন্ধ। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আসেন উপন্যাস রয়েছে তিনটা, বাঁধনহারা, এরপর হচ্ছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা। বুঝছেন? তো এটাকে এভাবে মনে রাখতে পারেন যে কুহেলিকা, কুহেলিকা, কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হলো, কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হলো, বাঁধনহারা হলো, কুহেলিকায় মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হলো। ওকে, আর অনুবাদ গ্রন্থ রয়েছে তিনটি, রুবাইতে হাফিজ, রুবাইতে উমর খৈয়াম, কাব্য আম্পারা। এগুলো একটা আরবি ধাঁচের লেখা, নামগুলো কি একটু আরবি ধাঁচের, এই জন্য এগুলো কি অনুবাদ গ্রন্থ, অনুবাদ কাব্য। তাহলে বুঝতে পারছেন এটা? ঠিক আছে, বুঝছেন কথা? বুঝছেন? উপন্যাস তিনটা খুবই ইম্পর্টেন্ট। বাঁধনহারা এবং মনে হয় কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হলো, কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হলো। ওকে ওকে, বুঝছেন? এই যে আরেকজন বলছে যে বাকু মৃত, তাহলে বাকু মানে কি দেখেন, বত হচ্ছে কি বয়াকার মানে বাঁধনহারা, কু মানে হচ্ছে কুহেলিকা, আর মৃত মানে কি মৃত্যুক্ষুধা। অনেকে অনেক রকম মনে রাখেন, সমস্যা নেই। গুড। আচ্ছা, এবার আসলে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চুম্বক তথ্য, কিছু চুম্বক তথ্য দিই।
যেমন নজরুলের প্রথম যে উপন্যাস সেটা হচ্ছে বাঁধনহারা, এটা 18টা পত্র আছে এবং এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস, মানে পত্র আকার উপন্যাস আর কি। মানুষ আমরা কেউ কারো কাছে চিঠি লেখে না, পত্র লেখে না, এরকম। তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা, নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। এটা কয়টা পত্র আছে? 18টা। আর মৃত্যুক্ষুধা উপন্যাস যেটা, এটা মূলত বাংলাদেশের যে ত্রিশাল অঞ্চল, ময়মনসিংহের ত্রিশাল অঞ্চল, সেইখানের মানুষের জীবন এবং মেইন বিষয়টা হচ্ছে অসহযোগ আন্দোলনকে ঘিরে লেখা হয়েছে। তাহলে মৃত্যুক্ষুধা উপন্যাসের মূল বিষয়বস্তু কি? অসহযোগ আন্দোলন আর সশস্ত্র বিপ্লবকে কেন্দ্র করে, সশস্ত্র বিপ্লবকে কেন্দ্র করে কুহেলিকা লেখা হয়েছে। তাহলে অসহযোগ আন্দোলনকে টার্গেট করে লেখা হয়েছে মৃত্যুক্ষুধা, সশস্ত্র বিপ্লবকে কেন্দ্র করে লেখা হয়েছে কুহেলিকা, আর নজরুলের প্রথম এবং বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের নাম কি? বাঁধনহারা। এইবার চলেন আমরা একটু প্রশ্ন দেখি কি টাইপের প্রশ্ন আসছে। তো প্রথম প্রশ্ন, কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের কাব্য অনুবাদ? বলেন, সলভ করেন। ভাইয়া সাল কি গুরুত্বপূর্ণ? যদি মনে রাখতে পারেন তাহলে ভালো, বাট মনে না রাখতে পারলে এটা তেমন কোনো কিছু না যে আপনাকে মনে রাখতেই হবে, এরকম কোনো বিষয় নাই। ওকে, রাখতে পারলে ভালো, নাইলে সমস্যা নাই। সাল থেকে প্রশ্ন আসলে হয়তো একটা আসবে, তো এই একটা প্রশ্ন নিয়ে এত প্যারা নেওয়ার তো কিছু নাই। ওকে, এইটা সলভ করেন। তাহলে দেখেন, কোনটি নজরুলের কাব্য অনুবাদ? বলেন তো, কোনটা নজরুলের কাব্য অনুবাদ? বলেন, কোনটা নজরুলের কাব্য অনুবাদ? খেয়াল করে দেখেন। তাহলে কাব্য অনুবাদ এই যে বুঝতে পারতেছেন, হ্যাঁ, রুবায়াতি ওমর খৈয়াম। ওকে, আসসালামু আলাইকুম। জি, কল দিছিলেন? ও আচ্ছা আচ্ছা, ওকে, এটা সলভ করেন যে ঝিলিমিলি কোন ধরনের গ্রন্থ? ঝিলিমিলি কোন ধরনের গ্রন্থ? তাহলে ওই পড়াইছিলাম না নাটক। এই তন্ময়, এদিকে আসো। ওকে, হয়েছে? এই জব বেসে আগের দুইটা পিডিএফ দাও না কেন? সলভ আগের পিডিএফ দাও না কেন জব বেসে? এই যে এক্সামের পিডিএফ দিছো, দেওয়া থাকলে পোলামাইন কমেন্ট করতেছে কেন? হ্যাঁ, সলভ দাও না কেন? দিছো তো, দেওয়া থাক, যাই থাক, তুমি দিছো, দেওয়া থাকলে তাহলে তারা বলতেছে কেন যে আগের দুইটা নাই? এটা এখনই দাও, এটা দেখো, না থাকলে এখনই দাও। আগের দুইটা এক্সামের সলভ শিট দাও। ওকে, তাহলে খেয়াল করে দেখেন এটা কি হবে বলেন? ঝিলিমিলি। হ্যাঁ, তো ঝিলিমিলি হলে কি হবে? ঝিলিমিলি হলে উত্তর হচ্ছে কি? নাটক। গুড। এরপর দেখেন, মৃত্যুক্ষুধা উপন্যাস কার লেখা? তাহলে বুঝতে পারতেছেন নজরুলের লেখা। ওকে, এরপর আসেন কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আলেয়া, ঝিলিমিলি, মধুমালা, কুহেলিকা। এই ধরনের প্রশ্নগুলো কনফিউজড। চুম্বক তথ্য কি? মানে খুব ইম্পর্টেন্ট তথ্য যেটা, ওটাকে বলা হয় চুম্বক তথ্য আর কি। খুব ইম্পর্টেন্ট তথ্য যেটা খুব ইম্পর্টেন্ট, ওটাকে বলা হয় চুম্বক তথ্য। বুঝছেন? তাহলে এটা কি হবে বলেন? এটা হচ্ছে কি বলেন? কুহেলিকা। এই যে মনে রাখবেন, কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হলো। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 9 কোনটি? এবার খেয়াল করেন, বলছে উপন্যাস 9। ওকে, উপন্যাস 9 কোনটা বলেন তো? কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 9 কোনটা? তাহলে বুঝতে পারতেছেন অরণ্য নীলিমা এটা না। হ্যাঁ, বাকি তিনটাই হচ্ছে কি নজরুলের উপন্যাস। আচ্ছা, এরপর আসেন রুবায়াতি হাফিজ কোন ধরনের গ্রন্থ? রুবায়াতি হাফিজ কোন ধরনের গ্রন্থ? তাহলে কি হবে বলেন তো? রুবায়াতি হাফিজ হচ্ছে কি বলেন? অনুবাদ গ্রন্থ। ওকে, আচ্ছা, এরপর দেখেন কাজী নজরুল ইসলাম রচিত বাঁধনহারা কি জাতীয় গ্রন্থ? তাহলে কুহেলিকায় মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হলো, এটা হচ্ছে কি উপন্যাস। ওকে, আচ্ছা, কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্র উপন্যাস, এটা সলভ করেন তো। কাজী নজরুল ইসলাম রচিত পত্র উপন্যাস কোনটা বলেন? কাজী নজরুল ইসলাম রচিত পত্র উপন্যাস কোনটা? কি হবে বলেন? তাহলে বুঝতে পারতেছেন পত্র উপন্যাস হচ্ছে তার যেই উপন্যাস বাঁধনহারা। এটা হ্যাঁ,
18টা পত্র আছে এখানে। মৃত্যু ক্ষুধা উপন্যাস কোন পটভূমিতে রচিত? দেখছেন উপন্যাসের পটভূমি জানতে চায়। পটভূমি উপজীব্য মানে কোন বিষয়ের উপর লেখা হয়েছে এটা। তাহলে এটা কি হবে বলেন? গুড। তাহলে এইটার উত্তর কি বলেন? বিপ্লবীদের জমিদার। তাহলে বুঝতে পারতেছেন এটা উত্তর হচ্ছে কি অসহযোগ আন্দোলন। ওকে, অসহযোগ আন্দোলন, রাইট। আচ্ছা, নজরুলের প্রথম উপন্যাস কোনটা? দেখেন চাকরি পরীক্ষাতে কি পরিমাণ প্রশ্ন আসছে। পত্র উপন্যাস মানে কি? মানে পত্র আকারে উপন্যাস আর কি। পত্র লিখি না আমরা কারো কাছে এরকম, অর্থাৎ এখানে 18টা এরকম পত্র আছে। আমি ধরেন আপনার কাছে লিখলাম, প্রিয় মেহেদী হাসান খালিদ কেমন আছো, এই যে এই জিনিসটা এরকম 18টা পত্র মিলে পত্র উপন্যাস। ওকে, আচ্ছা তাহলে এইটা কি হবে বলেন তো? নজরুলের প্রথম উপন্যাস কোনটা? উত্তর কি? উত্তর হচ্ছে বাঁধনহারা। আচ্ছা, এইবার আসলে আমরা একটু প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ নিয়ে আলোচনা করি। আপনাদেরকে বুঝতে হবে, জিনিসগুলো বুঝতে হবে। দেখেন এর আগে আমরা নাটক উপন্যাস পড়ছি, কনসেপ্টগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। প্রশ্ন হচ্ছে নাটক আর উপন্যাসের মধ্যে পার্থক্য কি, এটা আগে বুঝতে হবে। অনেকগুলো পার্থক্য আছে, খুব সহজ করে যদি বলি, উপন্যাস হচ্ছে সাধারণত যেখানে মানুষের মানে অনেকগুলো বিষয়, যেখানে ছোট ছোট অনেকগুলো বিষয় যেখানে স্থান পায়। আর নাটক হচ্ছে সাধারণত কোনো একটা নির্দিষ্ট বিষয়কে টার্গেট করে যেটা লেখা হয়। আর তাছাড়া নাটকের ভিতরে আপনি দেখবেন যে অঙ্কে বিভাজন থাকে, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক। উপন্যাসে এরকম অঙ্ক থাকে না, ঠিক আছে। আর নাটকটা হয় সাধারণত সংলাপ আকারে, মানে সংলাপ, কথোপকথন করে না। এমন একজন এটা বললো, আমি এটা বললাম, রহিম এটা বললো, করিম তারপর বললো রহিম, এরকম সংলাপ ধর্মী হয় নাটক। আর উপন্যাস সংলাপ ধর্মী হয় না, এটা হচ্ছে নাটক উপন্যাস। এখন প্রশ্ন হচ্ছে ভাই সেটা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ বা প্রবন্ধ এগুলো কি? মানে প্রবন্ধ হচ্ছে ধরেন কোনো একটা বিষয় লেখক যখন তার নিজের মতো, আমি আপনাদেরকে বলি নাটক এবং উপন্যাস এই দুটো জিনিসের কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝবেন। বেসিক জিনিসগুলো সাহিত্যে বোঝার জন্য এই জিনিসগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমি যদি উপন্যাসের কথা যদি বলি, ধরেন একটা উপন্যাস আর হচ্ছে নাটক, এই উপন্যাস আর নাটক এগুলোতে সবসময় মনে রাখবেন এগুলোতে চরিত্র থাকে, নায়ক থাকবে, নায়িকা থাকবে, খলনায়ক থাকবে, বুঝছেন? এগুলোতে একটা কাহিনী থাকবে, সেটা প্রেমের কাহিনী হতে পারে, সেটা দুঃখের কাহিনী হতে পারে, হ্যাঁ সেটা যুদ্ধের কাহিনী হতে পারে, হোয়াটএভার, আর একটা কাহিনী থাকে। কিন্তু মনে রাখবেন এই প্রবন্ধের ক্ষেত্রে এখানে কোনো কাহিনীও থাকে না, এখানে কোনো কাহিনী থাকে না, এখানে কোনো ঘটনা থাকে না, এখানে কোনো চরিত্রও থাকে না। আপনারা নিশ্চয়ই লাল সালু উপন্যাস সম্পর্কে জানেন, একটা বিখ্যাত বাংলা সাহিত্যে একটা বিখ্যাত উপন্যাস লাল সালু। এর আগে আমরা রবীন্দ্রনাথ পড়েছি, রবীন্দ্রনাথের উপন্যাসগুলোতে দেখেন নির্দিষ্ট একটা কাহিনী আছে, তাই না? একটা কাহিনী আছে না, একটা কাহিনী নিয়ে লেখা হয় না? তো এখন এই প্রবন্ধগুলোতে মনে রাখবেন কোনো কাহিনী থাকে না, কোনো কিছুই থাকে না। প্রবন্ধগুলো ধরেন আমার কাছে মনে হইলো আমি একটা টপিক নিয়ে লিখবো, এই যে আমরা আমাদের টপিক নিয়ে নিজের মতো করে নিজের মত প্রকাশ করি, অর্থাৎ বুদ্ধিভিত্তিক আলোচনা বা সমালোচনা, এইটাকে বলা হয় মূলত প্রবন্ধ, তাই না? ধরেন আমি এখন একটা জিনিস লিখলাম, আমি একটা টপিকের উপর লিখলাম, ধরেন আমি লিখলাম যে যৌতুক প্রথা নিয়ে। এখন আমি যৌতুক প্রথা নিয়ে লিখলে আমি এখানে কি করব? আমি এখানে যৌতুক প্রথা নিয়ে লিখলাম, আমি এখানে যৌতুক প্রথার যে বিভিন্ন ঘৃণ্য একটা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, যেখানে মানুষজন, সাধারণ মানুষজন কি করতেছে, তাদের যে অসুবিধা, দুর্ভোগ, সেগুলো তুলে ধরলাম। এটা হচ্ছে প্রবন্ধ। এটা কি প্রবন্ধ? যেমন আমার পথ, এটা নজরুলের একটা বিখ্যাত প্রবন্ধ, আমার পথ। এখানে নজরুল কোনো কিছুকেই পরোয়া করেন না, তিনি সবসময় নিজের সত্যের উপর অটুট থাকেন, সত্য ছাড়া কখনো তিনি মিথ্যার কাছে বিক্রি হন না, তিনি কখনো অসত্যের পথে হাঁটেন না, এই যে তার মতো করে লিখে গেছে, এটা হচ্ছে প্রবন্ধ। তো এরকম অনেকগুলো প্রবন্ধ যখন একসাথে থাকে সেটাকে বলে কি? প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে? তো এরকম রয়েছে কি? যোগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, যৌবনের গান, রুদ্রমঙ্গল। এই রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে এই যে আমার পথ যেটা বললাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নজরুলের একটা বিখ্যাত যে প্রবন্ধ, সেটা হচ্ছে আমার পথ। আমার পথ প্রবন্ধ কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে রুদ্রমঙ্গল। এরপর হচ্ছে মন্দির ও মসজিদ, তাহলে যোগবাণী, রাজবন্দি, জবানবন্দি, দুর্দিনের যাত্রী, যৌবনের গান, রুদ্রমঙ্গল, মন্দির ও মসজিদ। ওকে, এরপর হচ্ছে জীবনী কাব্য। জীবনী কাব্য কি? কোনো মানুষের জীবনকে নিয়ে টার্গেট করে যখন লিখে, যেমন মরুভাস্কর আর একটা হচ্ছে কি? চিত্তনামা। এই দুটো হচ্ছে তার জীবনী কাব্য। মরুভাস্কর আর একটা হচ্ছে কি? চিত্তনামা। এই দুটো হচ্ছে কি বলেন তো? জীবনী কাব্য। ওকে ফাইন, তাহলে আমরা একটু দেখি যে কেমন প্রশ্ন আসে। রুদ্রমঙ্গল, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের রচিত একটি কি বলেন তো? রুদ্রমঙ্গল কি কাজী নজরুল ইসলামের? রুদ্রমঙ্গল এটা কাজী নজরুল ইসলামের কি বলেন? তাহলে বুঝতে পারতেছেন এটা কি? প্রবন্ধ গ্রন্থ। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর দেখেন রাজবন্দি, জবানবন্দি লিখেছেন কে?
স্যার ওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে ওয়াজের শব্দ আসছে। আচ্ছা একজন বলছে যে উপন্যাস হচ্ছে কোনো কাহিনী বর্ণনাত্মক শিল্প, একদম সংজ্ঞা লিখে দিচ্ছে উপন্যাস। গুড, ভালো লিখছেন। আচ্ছা এখন আসলে কিছু করার নাই, এখানে ওয়াজ হচ্ছে তো একটু আমার মনে হয় যে খুব বেশি সমস্যা হচ্ছে না, সকালেও এরকম ভাবেই নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। সকালে আসবো মনে হয়। না আলাদা আলাদা। ড্রাইভারের একটা রাখছি, নতুন ড্রাইভার নিয়ে আসবো। ড্রাইভার তো আগেরটা নাই, এটা নতুন। এটা একদিনের লাইনে নিছি আর কি, একদিনের জন্য নিছি। সমস্যা নাই, সকাল সকালে আসবো, জ্যামে পড়ি তো। সকাল সকালে আসবো, নাইলে জ্যামে পড়ি। ওকে সরি, আমার বাবা কল করছিল। ওকে আসো, তো এইবার আমরা একটু পড়ি গানের সংকলন। তো নজরুল অনেক গান লিখছে তার জীবন, অনেক গান। তার বিখ্যাত গান মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন করেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সমাজের অসঙ্গতি কি প্রবন্ধের মূল বিষয়? মানে ব্যাপারটা অসঙ্গতি না, বুদ্ধিভিত্তিক আলোচনা। আপনি চাইলে সেখানে অসঙ্গতি তুলে ধরতে পারবেন। স্যার ওয়াজ মাহফিল হচ্ছে বুঝি? হ্যাঁ মাহফিল হচ্ছে, এখানে কালকেও হয়েছে, আজকে হইতেছে। মানে আমাদের মাহফিলগুলো এমন ভাবে করে যে এইটা আসলে মাহফিল করে মানুষকে ধর্মের পথে আনার জন্য, কিন্তু উল্টা দেখা যায় যে মানুষ আরো কষ্ট পায় এই অবস্থা আর কি। এই যে এত জোরে মাইক লাগায়, মাইকের সাউন্ড এমন ভাবে দেয়, অসুস্থ মানুষ থাকে, তারপর হচ্ছে বিধর্মী থাকে, হ্যাঁ তাদের তো কষ্ট হয়। সেই জিনিসগুলো তো আমাদের হিসাব মাথায় রাখার দরকার। আপনি কি বিয়ে করেছেন? সরি প্রশ্নটা করার জন্য। না এখনো হয় নাই, এখনো হয় নাই, হয়ে যাবে তাড়াতাড়ি, দোয়া করবেন খুব শীঘ্রই। আচ্ছা কাব্যগ্রন্থ কি? ভালো প্রশ্ন করছে। এই যে কবিতা আছে না, কবিতা, এই কবিতা অনেকগুলো কবিতা মিলায়, অনেকগুলো কবিতা একসাথে একটা কাব্যগ্রন্থ হয়, বুঝছেন? ধরেন আমি 8টা কবিতা লিখলাম, এই 8টা কবিতা লিখে একটা গ্রন্থ প্রকাশ করলাম, দ্যাট ইজ কল্ড কাব্যগ্রন্থ। এটা হচ্ছে কি কাব্যগ্রন্থ। স্যার ড্রাইভার লাগলে বলি না, ড্রাইভার তো ছিল, মানে নতুন গাড়ি কেনার পর 2 মাস ড্রাইভার ছিল, পরে ড্রাইভার ছেড়ে দিছি, আমি নিজেই ড্রাইভ করি। তো কালকে আমি আবার গ্রামে যাব, তো মাঝে মধ্যে গ্রামে গেলে একদিনের জন্য নিই আর কি। একদিনের জন্য নিই মানে কি, ওই আমার ড্রাইভারকে বললে আরেকটা ড্রাইভার দিয়ে দেয়, তো দিয়ে দিলে তো আমি হচ্ছে, আমার তো গাড়ি আছে, তো অনেক দূর রাস্তা, তো আসলে এত দূর একা একা যাইতে ভয় লাগে। যাওয়া যায় মানে, কিন্তু সাহস করি না আর কি, কেউ সাথে থাকলে বেটার আর কি, ড্রাইভার থাকলে বেটার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ আপনি বলার জন্য। আচ্ছা এবার আসেন তো, এর ভিতরে রয়েছে কি বুলবুল, চোখের চাতক, সুরসাকি, জুলফিকার, গুলবাগিচা, সুরলিপি, বনগীতি, শতদল, সুরমুকুল, গানের মালা, চন্দ্রবিন্দু। বিশেষ করে চন্দ্রবিন্দু এটা মনে রাখবেন, বুলবুল এটা মনে রাখবেন, হ্যাঁ এই দুটো একটু বেশি, গুলবাগিচা এটা মনে রাখবেন, এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট, বাকি সবগুলোই মনে রাখবেন। আচ্ছা চলেন আমরা একটু দেখি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটা? অগ্নিবীণা, মৃত্যুক্ষুধা, বুলবুল, ঝিঙে ফুল। তাহলে কি হবে বলেন তো? স্যার আপনার গ্রাম কোথায়? না এটা বলবো। আচ্ছা ঠিক আছে। শীত পড়ছে, অনেক শীত, মানে এত শীত যে আমার দেখে বুঝতেছেন না যে শীত, প্রচুর শীত। আচ্ছা বুঝছেন, তাহলে এটা কি হবে বলেন? এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে বুলবুল। আচ্ছা এরপর দেখেন গল্পগ্রন্থ। এখন বলেন যে গল্পগ্রন্থ কি? এটা কি বুঝান লাগবো? গল্প তো বুঝেন, এই গল্প, অনেকগুলো গল্প নিয়ে একটা গল্পগ্রন্থ হয়, অনেকগুলো গল্প নিয়ে একটা। তো গল্পগ্রন্থ 3টা, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। হ্যাঁ এটাকে আমরা এইভাবে পড়তাম যে শিউলির রক্তে ব্যথা, শিউলির রক্তে ব্যথা, রক্ত যদিও ব্যথা হয় না, তো শিউলি মানে কি? শিউলিমালা। আর রক্ত মানে রিক্তের বেদন, ব্যথা মানে ব্যথার দান। ঠিক আছে, ওকে বুঝছেন? আচ্ছা ওকে বুঝতে পারছেন? গেল। এরপর আসলে আমরা একটু দেখি নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্প গ্রন্থ সেটির নাম লিখুন। তাহলে বলেন কোনটা গল্প গ্রন্থ? তাহলে শিউলিমালা, শিউলির রক্তে ব্যথা, বুঝছেন? ওকে গুড। এরপর চলেন আমরা একটু দেখি কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? বলেন তো ব্যথার দান এটা কোন ধরনের রচনা? বুঝছেন? ওকে
অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কবিতাগুলোকে মূলত গান হিসাবে বলা হয় আর কি, মানে গান আর কবিতাকে আপনি আলাদাভাবে করতে পারবেন না। যেমন চর্যাপদ, এটা গানও বলতে পারেন, চর্যাপদ এগুলোকে কবিতাও বলতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে গান আর কবিতাকে পার্থক্য থাকলে আলাদাভাবে তেমন কোনো পার্থক্য করা যায় না। আচ্ছা, এইবার চলেন আমরা একটু দেখি গল্প গ্রন্থ। এটা হচ্ছে কি গল্প, ওকে। তো এখানে একটু জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু গল্প গ্রন্থ দেয় নাই, কাজে এখানে গল্পই আপনাকে আনসার করতে হবে। আচ্ছা, এরপর দেখেন রিক্তের বেদন। তো রিক্তের বেদন এখানে অনেকগুলো কবিতা আছে, মানে এই যে বললাম না যে এখানে দেখেন অনেকগুলো রিক্তের বেদন। এখানে আপনি যদি এর আগে যদি খেয়াল করে দেখেন, এখানে এই যে এখানে আপনি দেখেন এই যে রিক্তের বেদন, এটা হচ্ছে কি গল্প গ্রন্থ। তো এখন একটা গল্প গ্রন্থের ভিতরে অনেকগুলো গল্প থাকে, দুঃখিত আমি কবিতা বলছি। একটা গল্পের ভিতরে যেমন রিক্তের বেদন, এটা নিজেই একটা গল্প। এখানে অনেকগুলো চরিত্র আছে, গল্পে কিন্তু চরিত্র থাকে, হাসিন, শাহিদা। বাউন্ডেলে আত্মকাহিনী, এই যে বলুন তো এটা কেন বিখ্যাত? কারণ এটা নজরুলের প্রথম গল্প। তাহলে প্রথম গল্প কি? বাউন্ডেলের আত্মকাহিনী, ওকে। এরপর দেখেন মেহের নেগার, ওকে। এরপর হচ্ছে আপনার কি সাজের তারা, এরপর হচ্ছে রাক্ষসী, তারপর হচ্ছে শালেক, তারপর হচ্ছে কি স্বামীহারা, দুরন্ত প্রতীক। এগুলো হচ্ছে রিক্তের বেদন গল্পে যে মানে গল্পগুলো রয়েছে, একটা এই গল্প গ্রন্থের ভিতরে যে গল্পগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, এখানে আসলে অনেকগুলো ঘটনা বর্ণনা করা আছে, যদি সংক্ষেপে বলি। আমি কিন্তু অনেক ডিটেলস পড়াচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনার পরিচয়টা জানার খুব ইচ্ছা, মানে কি আর কি জানতে চান বলেন? জানেন না কি জানতে চান বলেন না? আচ্ছা, খেয়াল করে আমার পরিচয় তো প্রথম ক্লাসে দিলাম না, ছোট্ট করে একটা পরিচয় দিলাম। আচ্ছা চলেন আমরা একটু পড়ি, হ্যাঁ। তো এখন আসেন রিক্তের বেদন। তো গল্পটি যুদ্ধের পটভূমিতে লেখা প্রেমের গল্প। যুদ্ধের দামামা গল্পে নায়ক হাসিনের রক্তে নেচে উঠে, সে যুদ্ধে যোগ দেয়। যুদ্ধে যাওয়ার আগে হাসিনের মা বলে শহীদার সাথে দেখা করে যেতে। শহীদাকে কৈশোরে ভালোবেসেছিল হাসিন, তবুও কি এক খেয়ালে সে দেখা করে না শহীদার সাথে। যুদ্ধে এসে শুনতে পায় শহীদার বিয়ে হয়ে গেছে। গুল নামের এক বেদুইন কন্যা হাসিনকে ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু হাসিন কিছুতেই রাজি হয় না। ঘটনাক্রমে হাসিনের গুলিতে মারা যায় গুল। এই হচ্ছে মূলত ঘটনা, বুঝছেন? আমরা আপনার প্রাইভেট ব্যাচের ছাত্র আছে, আপনার পুরো পরিচয় আমাদের জানা উচিত, তাই? আচ্ছা, বলবো নি আরেক কোন এক ক্লাসে যা যা জানতে চান সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আচ্ছা, এবার আসেন, এখনো তো কোর্স অনেক বাকি আছে। চাকরি পান, তারপর একদিন সরাসরি দেখা করবেন, মিষ্টি নিয়ে আসবেন। অবশ্য আপনারা সেই কাজ করেন না। আর চাকরি পান, মিষ্টি নিয়ে আসবেন, তারপর অনেক কথাবার্তা বলবো। আসেন, মেহের নেগার গল্পের নায়ক ইউসুফ পাঠান। এখানে ইউসুফ বানানটা এরকমই দেওয়া আছে, এবং নায়িকার নাম হচ্ছে গুলশান, ঠিক আছে? সে পাঞ্জাবি। ইউসুফ তার স্বপ্নে প্রেয়সী মেহের নেগারকে খুঁজতে গিয়ে ঝিলাম নদীর তীরে দেখা পায় গুলশানের। গুলশানকে সে মেহের নেগার ভেবে ভ্রম করে, তাদের মধ্যে মানে ভুল করে, তাদের মধ্যে ভালোবাসার জন্ম নেয়। কিন্তু সেই সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় গুলশানের পরিচয়। সে একজন বাইজি কন্যা। ইউসুফ যুদ্ধে যাবার আগে গুলশানের সাথে দেখা করতে এলে দেখতে পায় গুলশানের কবর। সেখানে ইউসুফকে উদ্দেশ্য করে লেখা অপবিত্র জঠদে জন্ম নিলেও ওগো পথিক আমায় ঘৃণা করো না। তো এখানে আসলে এগুলো তেমন মানে রবীন্দ্রনাথের ইয়েগুলোর ভিতরে যেমন আসা আপনার অনেক প্রেমের কাহিনী টাইনি ছিল, নজরুলের এগুলোতে আসলে আপনি তেমন প্রেমের কাহিনী টাইনি পাবেন না, মানে খুব একটা ওরকম রোমান্টিক কোনো ইয়ে নাই। আচ্ছা, এরপর দেখেন বাউন্ডেলা আত্মকাহিনী। বাঙালি পল্টনে এক বাওয়াটে যুবক কাহিনী, একটা যুবকের কাহিনী। একদিন নেশার ঘরে সহযোদ্ধার কাছে বলে সে ফেলে আসা দিনগুলোর কথা। বর্তমানে স্কুলে পড়ুয়া 3rd ক্লাসের ছাত্রকে বাবা মা 13 বছর বয়সী কিশোরীর রাবেয়ার সাথে তার বিয়ে দেয়। পরীক্ষা চলে এলে সে রাবেয়াকে রেখে বর্তমানে চলে আসে। তারপর হচ্ছে 2 মাস পরে রাবেয়ার মারা যায়। এই শোকে তাকে বাউন্ডেলে করে তোলে। মানে বাউন্ডেলে মানে কি বুঝেন? বাউন্ডেল মানে হচ্ছে যার কোনো ঘর বাড়িতে যে যায় না, যে বাইরে থাকে, ঘুরেফেরা করে নিজের মতো করে, নিজের মানে যার কোনো জীবন নাই, কোনো সংসার নাই, এটাকে বলে বাউন্ডেলে। এক পর্যায়ে সে রানীগঞ্জে শিয়ারশোলের রাজ স্কুলে ভর্তি হন। এমন সময় তার সাথে সখিনার বিয়ে হয়, কিন্তু এতেও তার বাউন্ডেলেপনা শেষ হয় না, অর্থাৎ তারপরে সে ভবঘুরে টাইপের থেকে যায়। মেট্রিক টেস্টে উত্তীর্ণ না হতে পারায় বাবা তার খরচ বন্ধ করে দেয়। এমন সময় সখিনা মারা যায়। 6 মাস পর মারা যায় তার মা, তখন সে পল্টনে যোগ দেয়। এই হচ্ছে মূলত একটা যুবক ছেলে তার কাহিনী নিয়ে বাউন্ডেল আত্মকাহিনী লেখা। এরপর হচ্ছে স্বামীহারা গল্পে গরিব ঘরের রূপবতী মেয়ে বেগমকে উঁচু ঘরের শিক্ষিত ছেলে আজিজ বিয়ে করে।
কলেরা রোগীর সেবা করতে গিয়ে সংক্রামিত হয়ে আজিজ মারা যায়। আজিজের মৃত্যু শোকাতুর মা ইন্তেকাল করেন। তখন আজিজের এক আত্মীয় বেগমের চুলে ধরে বলে, মা শয়তানি বেরো ঘর থেকে এখনই। তখনই বলেছিলুম, মানে ঘটনা এই, এখানে আসলে আর বলার কিছু নেই। এগুলো তেমন আপনি মানে পড়ে অনেক বেশি মজা পাবেন এরকম না। রাক্ষসী গল্পে দেখতে পাই পাছুর মা বিন্দি স্বামীকে পরকীয়া প্রেমের পাপ থেকে বাঁচানোর জন্য নিজে স্বামীকে হত্যা করে। অর্থাৎ বিন্দি তার স্বামীকে তার স্বামী পরকীয়া আসক্ত ছিল, তো এটা কোনো নারী আসলে মেনে নিতে পারে না স্বামী পরকীয়া করবে, এই জন্য তাকে নিজে কি করে হত্যা করে। তো এবং সে কি করে, তার ধারণা সে ভালো ছাড়া মন্দ কিছুই করেনি। তার 7 বছরের কারাদণ্ড হয়। জেল থেকে ফিরে এসে সমাজে মানুষের কাছে সে রাক্ষসী পরিচয় হয়। এটাই হচ্ছে মূলত সাধারণ। এখানে আর এগুলো আমি আর নাই বলি, এখানে কাহিনী দেওয়া আছে ছোট ছোট করে কাহিনী, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার কাজী নজরুল ইসলাম আসলে মানে কাজী নজরুল রবীন্দ্রনাথের গুলো আমি যেমন বলছি, কাজী নজরুল গুলো বললে মানে সবগুলো কাহিনী আপনাকে বলতে পারি, মানে ধরেন সবগুলো গল্প, সবগুলো নাটক, উপন্যাস, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ওরকম মজা পাবেন না। মানে নজরুলের গুলো পরে আপনি যেরকম মজা পাবেন, সরি রবীন্দ্রনাথের গুলো পরে আপনি যেমন মজা পাবেন, নজরুল গুলো এরকম পাবেন না। তো নজরুলের লেখাগুলো হচ্ছে মূলত কোনো একটা মানে কোনো একটা ঘটনাকে, বিষয়কে আপনি দেখেন অনেকগুলো হচ্ছে পলিটিক্স টাইপের, এগুলোতে ওরকম আপনার প্রেম, ভালোবাসা, রোমান্স নাই, পরে ওরকম মজা পাবেন না, বুঝছেন? রবীন্দ্রনাথের গুলো হচ্ছে বেশিরভাগ রোমান্টিক, বেশিরভাগ প্রেমের কাহিনী, ওই জন্য ওগুলো বলতেও ভালো লাগে, আপনারা শুনতেও ভালো লাগে, এইগুলো শুনে মজা পাবেন না। তো এই জন্য যতটুকু মানে জাস্ট যেটা বলার, আর অনেকগুলো এই যে এখানে কাহিনী অনেকগুলো দেওয়া আছে ছোট ছোট করে, এগুলো এই কারণে স্লাইডে লিখে রাখি যে অনেক সময় আমি মানে বলতে ভুলে যাই, বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো বা কাহিনীগুলো বলতে ভুলে যাই, দ্যাটস ইট। এই জন্য তো নজরুলের লেখাগুলো হচ্ছে আপনার বিদ্রোহ টাইপের, এই জন্য আপনারা এগুলো খুব বেশি মজা পাবেন না। এবার আসেন কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ কি মনে আছে? কাব্যগ্রন্থে কি থাকে বলেন তো? কাব্যগ্রন্থে থাকে কবিতা। সবচেয়ে জ্বালাময়, সবচেয়ে সারা জাগানো কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা যেটা, সেটা নাম হচ্ছে বিদ্রোহী। বিখ্যাত কবিতা, বলো বীর বলো উন্নত মম শির, শির নিহারে আমারই, ওই যে পড়ছেন বলো বীর বলো উন্নত মম শির, এই লাইনটা তো সবাই জানেন। তো এটা হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে না হয়েছে। বিদ্রোহী কবিতা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, এটা কোন পত্রিকায় প্রকাশিত? এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত বিদ্রোহী কবিতা। এরপর এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে বিজলি। এগুলো মনে রাখবেন, প্রাসঙ্গিক অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। এরপর হচ্ছে বিশের বাসী, দোলন চাপা, ভাঙার গান, সাম্যবাদী, ছায়ানট, পুবের হাওয়া, সর্বহারা, ঝিঙে ফুল, সিন্ধু হিল্লোল, ফণিমনসা, সঞ্চিতা, ঝিঞ্জির, সন্ধ্যা, চক্রবাক, পলশিকা, নতুন চাঁদ, নির্ঝর। তো এগুলো অন্তত 20 বার পড়বেন। কয়বার বলেন? 20 বার। 20 বার পড়লে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। কি বলেন? 20 বার পড়বেন, মিনিমাম 20 বার পড়বেন। চুম্বক তথ্য দেওয়া আছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুলের প্রথম কাব্যগ্রন্থ, এতে মোট 12টি কবিতা থাকে, এবং এইখানে প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস, ঠিক আছে? এবং দ্বিতীয় কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, অলরেডি বলে দিছি। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় রক্তাম্বর ধারণীর মা, এই কবিতাটার জন্য। মানে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটা নিষিদ্ধ হয় মূলত এই একটা কবিতার জন্য, ঠিক আছে? রক্তাম্বর ধারণীর মা, এই কবিতাটার জন্য মূলত এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটা নিষিদ্ধ হয়। যদিও অনেকে বলেন যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয় নাই, অগ্নিবীণা কাব্যগ্রন্থের কেবল একটা কবিতা নিষিদ্ধ হয়েছে। তো প্রশ্ন যে কোনো টাইপের আসতে পারে, আপনাদেরকে বলে রাখলাম। তো দোলন চাপা হচ্ছে নজরুলের দ্বিতীয় কাব্যগ্রন্থ, এটি মূলত একটা প্রেম কাব্য, এটা মনে রাখবেন। এবং একটা বিখ্যাত নজরুলের কবিতা রয়েছে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই যে কবিতাটা আছে, এই কবিতাটা দোলন চাপা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এরপর হচ্ছে প্রলয় শিখা কাব্যগ্রন্থের জন্য নজরুল 6 মাস কারাভোগ করেন। প্রলয় শিখা নামটা শুনেই বুঝতে পারতেছেন একটু বিদ্রোহী টাইপের নাম, প্রলয় শিখা। এই কাব্যগ্রন্থটার জন্য নজরুল 6 মাস কারাভোগ করেছেন। পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন কাব্য মানে কোনটার জন্য নজরুল 6 মাস কারাভোগ করেছেন? উত্তর হচ্ছে প্রলয় শিখা। এবং এটি হচ্ছে নজরুলের প্রথম বাজেয়াপ্তকৃত কাব্যগ্রন্থ, মানে সরকার কর্তৃক বাজেয়াপ্ত মানে বাজেয়াপ্ত করে ফেলা হয়েছে, এটা আর মার্কেটে চলবে না। ওকে, আচ্ছা, ওকে জি, বিদ্রোহীর জন্য। আচ্ছা এইবার আসেন আমরা এটা একটু দেখি। আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কোন কাব্যের বলেন তো? আজ সৃষ্টি সুখের উল্লাসে কোন কাব্যের বলেন? পড়াইছি না মাত্র। দ্রুত দ্রুত সলভ করেন। এটা কি হবে বলেন? তাহলে এটা তো বুঝতে পারতেছেন, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে বলেন? দোলন চাপা। আচ্ছা এরপর দেখেন ফণিমনসা কাব্যের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। এরপর আসেন আমরা পরের প্রশ্ন, সঞ্চিতা কোনটা? এটা হচ্ছে কি? কাজী নজরুল ইসলাম। আচ্ছা এবার বলেন তো এটা কাকে উৎসর্গ করেন? দেখেন আচ্ছা যদি এটা পরে আসবে, আমি পরে এটা আলোচনা করে দিব। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ, এটা সলভ করেন।
এটা সলভ করেন দ্রুত। তাড়াতাড়ি সলভ করেন। কি হবে? গুড। তাহলে এটার উত্তর কি হবে বলেন? এটার উত্তর হচ্ছে, মনে আছে? এটার উত্তর হচ্ছে কি? রক্তাম্বরধারণী মা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, নজরুলের রচনা নয়, ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল, বালুচর। তাহলে বুঝতে পারতেছেন বালুচর এটা জসীমউদ্দিনের। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটা বলেন? প্রথম কবিতা কোনটা? দ্বিতীয় কবিতা আবার মনে করে দিচ্ছি, বিদ্রোহী দ্বিতীয় কবিতা, খুব ইম্পর্টেন্ট। কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে প্রথম কবিতা কোনটা? এই যে প্রশ্নগুলো সলভ করতেছে এগুলো কিন্তু অনেক কাজে লাগবে। তাহলে কি প্রলয় উল্লাস বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। আচ্ছা, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা মনে রাখবেন, সাম্যবাদী পত্রিকাতে, লাঙ্গল পত্রিকাতে প্রকাশিত হয়। সাম্যবাদী এটাও তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যদিও সাম্যবাদী নামে কবিতাও আছে। আচ্ছা, এরপর আসেন এখানে দেখেন, তো এখানে হচ্ছে কিছু কাব্য এবং তার অন্তর্গত কবিতা। তাহলে সংক্ষেপে বলে রাখি, যেমন খেয়াল করুন সঞ্চিতা। তো এই কাব্যগ্রন্থ যেটা আছে এখানে মূলত উল্লেখযোগ্য হচ্ছে কি, এই কাব্যগ্রন্থ সঞ্চিতা যে কাব্যগ্রন্থ আছে এটার এখানে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে কুলি মজুর। সাম্যবাদীর ভিতরে রয়েছে সাম্যবাদী, নারী, মানুষ। এই নারী এটা কিন্তু খুব ফেমাস একটা কবিতা। তাহলে নারী কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে সাম্যবাদী। আর সিন্ধু হিল্লোল, সিন্ধু হিল্লোলের ভিতরে একটা বিখ্যাত কবিতা রয়েছে, সেটা হচ্ছে দারিদ্র। এই দারিদ্র কবিতাটা সিন্ধু হিল্লোল কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, এরপর দেখেন সর্বহারা, এখানে একটা বিখ্যাত একটা কবিতা আছে কান্ডারি হুঁশিয়ারি। তাহলে কান্ডারি হুঁশিয়ারি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সর্বহারা। ঠিক আছে, তাহলে কান্ডারি হুঁশিয়ারি কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সর্বহারা। ছায়ানট, এরপর রয়েছে কি সন্ধ্যা, এরপর হচ্ছে ধোলন চাপা। ধোলন চাপা এটা তো বললাম যে আজ সৃষ্টি সুখের উল্লাসে। অগ্নিবীণা, আগমনী, ধূমকেতু, এগুলো তো সবগুলোই এখানে মোটামুটি, বিশেষ করে এই যে ধূমকেতুটা মনে রাখবেন। তারপর হচ্ছে বাকিগুলো তো বললামই, বিদ্রোহী, প্রলয় উল্লাস। শিশুতোষ কবিতা রয়েছে প্রেমমূলক কবিতা। তো প্রেমমূলক যেগুলো এগুলো শুনলেই বুঝতে পারবেন। যাই হোক, এবার আসলে একটা প্রশ্ন সলভ করি। দারিদ্র কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বলেন। নিষিদ্ধ যেগুলো হয়েছে এগুলো সব মানে আপনার পলিটিক্যাল কারণগুলোতে। তাহলে এটা তো বুঝতে পারতেছেন দারিদ্র এটা কি হবে বলেন? সিন্ধু হিল্লোল। এই যে একটু আগে পড়ে আসছেন দেখেন, সিন্ধু হিল্লোল দারিদ্র, এই যে দাগ দিয়ে দিছি দেখছেন। আচ্ছা, এরপর দেখেন ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত। তাহলে উত্তর হচ্ছে কি বিশের বাসী। দেখেন খেয়াল করে দেখেন, অগ্নিবীণা এই বিশের বাসীটা এখানে কিন্তু আনসার হয়েছে, বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন তার কিছু বিখ্যাত কিছু কবিতা রয়েছে। মুক্তি কবিতা, এটা নজরুলের প্রথম কবিতা। বিদ্রোহী কবিতা, এটা নিয়ে তো অলরেডি আলোচনা করছি। আচ্ছা, এরপর হচ্ছে কি রক্তাম্বরধারণী মা। অগ্নিবীণা কাব্যগ্রন্থে এটা নিষিদ্ধ হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি আনন্দময়ীর আগমনে। তো এটার জন্য নজরুল 1 বছর কারাদণ্ড ভোগ করেন। 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। আনন্দময়ীর আগমনে। সাম্যবাদী, এটা লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। অলরেডি এই যে আপনাদেরকে এই প্রশ্নটা সলভ করাইছি। ওকে, জি, বেশিরভাগ ব্রিটিশ বিরোধী, বেশিরভাগ অলমোস্ট সবই ব্রিটিশ বিরোধী। আচ্ছা, এরপর আসলে আমরা একটু দেখি পূর্ণ অভিনন্দন, এটা রয়েছে। খেয়াপারোত্তরণী এটা রয়েছে। এখানে এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলো না বলি। এরপর হচ্ছে ইন্দ্রপতন, মানুষ। আচ্ছা, গেল। কোন কবিতাটি রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড ভোগ করেন? বিদ্রোহী, আনন্দময়ীর আগমনে। এটা একটু সলভ করেন তো। কমেন্টের রিপ্লাই করা যাচ্ছে না কেন? এটা একটা প্রতিষ্ঠান আর কি। কমেন্ট, এটা ফেসবুকের টেকনিক্যাল কারণে অনেকে রিপ্লাই করতে পারে না।
সমস্যা নেই, এটা ফেসবুকে আপডেট হওয়ার কারণে আপডেট চলতেছে মনে হয় এটা। ওকে, তাহলে এটা একটু সলভ করেন ভাইয়া। এটা কি হবে বলেন? এটা হচ্ছে কি আনন্দময়ের আগমনে খ। আচ্ছা, নজরুলকে যারা সম্মানিত করেছেন, এটা আপনারা মনে রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট পুরস্কার দিয়েছে, ডিলিট ডিগ্রি দিয়েছে। তারপর হচ্ছে ভারত সরকার তাকে পদ্মভূষণ দিয়েছে, মানে কোন কোন উপাধি দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় জগৎ তারিণী পদক দিয়েছে, অনেকগুলো পদক তার রয়েছে। বাংলাদেশে 1975 সালে 21 পদক দেওয়া হয়। ডিলিট পুরস্কার দেয় 1973 সালে, এটা মনে রাখবেন। ডিলিট পুরস্কার দেয় কি 1973 সালে। আচ্ছা, নজরুলের স্মৃতি বিজড়িত স্থান বা এই যে ত্রিশাল রয়েছে ময়মনসিংহের, কুমিল্লার দৌলতপুর রয়েছে, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এটা রয়েছে। এগুলো হচ্ছে নজরুলের সাথে স্মৃতি বিজড়িত স্থান। এটা যখন আপনারা যখন পেয়ে যাবেন, এখান থেকে পড়ে নিতে পারবেন যে কোন কারণে স্মৃতি বিজড়িত স্থান, কোন কারণে সেটা তার আসবে না, আসবে জাস্ট স্মৃতি বিজড়িত স্থান কোনটা। মৃত্যুবরণ করেন 77 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন, 1976 সালে মৃত্যুবরণ করেন। তারপর হচ্ছে তাকে তার সমাধি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়। তিনি বলেছেন যে মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। তো সেইভাবেই হলো তো মূলত তার কবর দেওয়া হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজী নজরুল ইসলাম। সো আমাকে বলেন তো যে কাজী নজরুল ইসলামের উপর যে এই যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে? এবং ক্লাসটা আমি চেষ্টা করেছি যে একদিনে এত কিছু মাথায় রাখতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি তো একদিনে পড়বেন না, এটা আপনি 2 দিনে পড়বেন। আপনাকে কেউ বলছে এটা আপনি একদিনে পড়েন, সমস্যা কি? আপনি 2 দিনে পড়েন, নোট করেন। আমি আপনাদেরকে বারবার বলি নোট করেন। নোটগুলো আপনাদেরকে আমাদের পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে পোস্ট করেন। আপনাদেরকে যেই সার্ভিস দিচ্ছি, নিয়মিত ক্লাস, এক্সাম, পিডিএফস, মানে এভরিথিং সবকিছু করে দেওয়া হচ্ছে। আপনারা এক্সামগুলো দিতে পারতেছেন, আপনাদের টপিক ওয়াইজ আপনারা নেগেটিভ মার্কিং সহ এক্সাম দিতে পারতেছেন। এক্সাম দিতে না পারলে কোনো প্রবলেম হলে ডিসকাশন গ্রুপে সব সময় আপনাদেরকে সলভ করে দেওয়া হচ্ছে। এরপরে আমার মনে হয় যে বাংলা নিয়ে আপনাদের আর ঝামেলা থাকার কথা না। তো কোর্সে ভর্তি হয়েছেন, আমি সেই দায়িত্বটা নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে শেষ করে দিব। আপনারা শুধু পড়েন, আপনারা শুধু ক্লাস করেন, আর কিছু করা লাগবে না আপনাদের। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।